হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দিনটা ছিল আমাদের 5th ওয়েডিং অ্যানিভার্সারি, আর আমরা ঠিক করেছিলাম আমাদের এই স্পেশাল দিনটা একটা স্পেশালভাবে আমরা সেলিব্রেট করব। বহু দূরে যাওয়ার মতো সময় কিংবা সুযোগ কিংবা ছুটি কোনোটাই যেহেতু পাইনি, তাই বেছে নিয়েছিলাম টাকির সোনার বাংলা রিসর্ট। কলকাতা থেকে গিয়ে এক রাত কাটিয়ে পরের দিন আবার ফিরে আসার জন্য আদর্শ একটি স্থান হলো টাকি। বিভিন্ন থাকার জায়গা তো অবশ্যই রয়েছে, কিন্তু যেহেতু আমাদের 5th ওয়েডিং অ্যানিভার্সারি ছিল, তো আমরা দিনটা একটু স্পেশাল ভাবে কাটানোর জন্য বেছে নিয়েছিলাম টাকির সোনার বাংলা রিসর্টটা। গাড়িতে তো অবশ্যই যাওয়া যায়, তাছাড়া যাওয়া যায় ট্রেনে করে সোজা হাসনাবাদ লোকাল করে টাকি পর্যন্ত, সেখান থেকে টোটোয় সোজা হোটেল সোনার বাংলা। আমরা চেয়েছিলাম যে একদম টপ ফ্লোরে, যার দুটো দিক সম্পূর্ণ খোলা, শুধু ঢাকা রয়েছে কাচের দেওয়াল দিয়ে, অর্থাৎ রুম নাম্বার 508, যেটা ওদের সবচেয়ে প্রিমিয়াম ঘরগুলোর মধ্যে বেস্ট সেটা। কিন্তু সেটা সবসময় অ্যাভেলেবিলিটির ওপরই নির্ভর করে যে সেই ঘরটি আমাদের দেওয়া হবে কি হবে না। কিন্তু লাকিলি যেহেতু আমরা উইকডেতে গিয়েছিলাম, আমরা ঘরটা পেয়ে গিয়েছিলাম। আর এই যে সামনেই ইছামতি নদী, আর ওই পারে যে সবুজ বর্ডারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ, এই পারে ভারতবর্ষ। তাহলে চলুন এবার ভেতরে ঢোকা যাক। এই করিডোরের প্রত্যেকটা ঘরই কিন্তু প্রিমিয়াম এবং প্রত্যেকটাই ইছামতি নদীর ফেসিং এ, কিন্তু এই কোণার ঘরগুলোই একমাত্র দুই দিকে পুরো কাঁচ দেওয়া। তাহলে চলুন ঘরটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। এই যে এখানে লাগেজ রাখার জায়গা, পাশেই রয়েছে ড্রেসিং ইউনিট, একটা সুন্দর ল্যাম্পশেড, তার পাশে টিভি যেটা আমাদের একদিনও ব্যবহার হয়নি, বিরাট বড় একটি ঘর, তার সঙ্গে রয়েছে একটা সুন্দর বড় বিছানা, কাবার্ড, চেয়ার, টেবিল এবং একটা দারুণ দুর্দান্ত কাউচ। তো এই হচ্ছে মোটামুটি ঘর, যা যা থাকে সমস্ত অ্যামেনিটিসই রয়েছে, অফকোর্স এসিও রয়েছে। কিন্তু যেটা হচ্ছে এই ঘরের ইউএসপি সেটা হচ্ছে এই খোলা বারান্দাটা আর এক পাশের কাঁচ দেওয়া সম্পূর্ণ জানলা। জানলা বলবো না, দেওয়ালি বলা যেতে পারে। দেখুন পাশে রাখা এই কাউচটায় শুয়ে গল্পের বই হাতে হোক, কফি বা চায়ের কাপ নিয়েই হোক, একটা গোটা দিন কিন্তু আরামসে কাটিয়ে দেওয়া যেতে পারে। এবার আসি বারান্দার কথায়। যতই প্রশংসা করব ততই কম। বাইরে রাখা রয়েছে দুটো সুন্দর চেয়ার, সেইখানটায় বসে আপনি সূর্যোদয়ও দেখতে পারেন বা সূর্যাস্ত। মন প্রাণ জুড়িয়ে যাবে, এত সুন্দর। ওখান থেকেই দেখা যায় সুন্দর ইছামতি নদী, আর সামনেই রিসর্টের খোলা সবুজ অংশ, যেখানে রয়েছে সুইমিং পুল, আরো নানা রকম জিনিসপত্র। কখনোই মনে হবে না যে এক মুহূর্ত সময় এখানে বসে আপনি বোর হচ্ছেন। এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর। চেক ইনের সময় দুপুর 1টা, তো আমরা গিয়ে পৌঁছেছিলাম এই 1:15 নাগাদ। ইতিমধ্যেই পেট বাবাজি ততক্ষণে জানান দিয়েছে যে এবার কিন্তু কিছু খেতেই হবে। শুরুতেই আমরা অর্ডার করে দিলাম ফ্রেশ লাইম সোডা, আর একদম ছিম ছাম বাঙালি খাবার খাবো এই ভেবে আমরা নিয়েছিলাম ধোকার ডালনা, কচি পাঠার ঝোল, সাদা ভাত আর তার সঙ্গে স্যালাড। গরম ভাতে মাংসের ঝোল দিয়ে মেখে তাতে সামান্য লেবু চিপে একটুখানি আলু ভেঙে সবকিছু দিয়ে মুখে যখন দিলাম, আহা! যাই হোক, তারপর আমরা ডেজার্টে নিলাম একটা ব্রাউনি উইথ আইসক্রিম। খুব ভালো ছিল ডেজার্টটা খেতে। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম এক চক্কর দিয়ে আসি, তাতে খানিকটা হজমও হবে আর আমাদের এই প্রপার্টিটা দিনের আলোতে একটু ঘুরেও দেখা যাবে। সেই মতো আমরা চারপাশটা ভালোই হেঁটে হেঁটে ঘুরে দেখলাম। ঘরেও যেমন সমস্ত সুযোগ সুবিধে রয়েছে, আগেই বললাম, বাইরেও কিন্তু আধুনিক সমস্ত ব্যবস্থা রয়েছে। রয়েছে পুল, জিমন্যাসিয়াম আর অফুরন্ত সবুজ। সামনে ইছামতি নদী, তাতে বিভিন্ন ধরনের নৌকো, জাহাজ, লঞ্চ এসব চলছে। সেসব দেখতে দেখতেই বেশ খানিকটা বেলা কিন্তু কাটিয়ে দেওয়া যাবে। বসারও জায়গা রয়েছে অফুরন্ত, যেখানে ইচ্ছে বসে আপনি উপভোগ করতে পারেন প্রকৃতিকে। আমরা ঠিক করলাম বেশি সময় আর এখানে নষ্ট না করে সূর্যাস্ত দেখব নদীর বুকে। সেই মতো রেডি টেডি হয়ে আমরা একটা টোটো ধরে চলে গেলাম ইছামতি নদীর ঘাটে।
সেখান থেকেই একটা নৌকো ভাড়া করে আমরা ইছামতির বুকে ঘুরে বেড়াবো বিকেলটা বা সন্ধেটা। তাহলে চলুন সেখানেই যাওয়া যাক। আমরা যখন নৌকো বুক করি তখন মোটামুটি 5টা, আর 5:30টায় সম্পূর্ণ সূর্যাস্ত হওয়ার কথা। তো সেই দৃশ্যটা যেটা আমরা চোখে চাক্ষুষ করলাম অপূর্ব। তবে তারা বলছিলেন যে আর একটু আগে গেলে নাকি আকাশটা আরো সুন্দর দেখা যায়, যদিও আমাদের কিন্তু এই আকাশের লাল আভাটাও মোটেই মন্দ লাগেনি। চলুন এবার খানিকটা নদী বক্ষে ঘুরে দেখা যাক। বেশ ভালো লাগছিল যখন নদীর ওপর নৌকোয় দাঁড়িয়ে একসঙ্গেই দেখতে পাচ্ছিলাম সূর্যাস্ত এবং চন্দ্রোদয়। আমরা এই বর্ডারে এসে দাঁড়ালাম। সামনে যে বোট দুটো আছে না, ওই দুটো হচ্ছে বিএসএফ বর্ডার সিকিউরিটি, ওরা 24 ঘন্টা ডিউটিতে আছে। এর ওপাশে আমাদেরকে টপকাতে দেয় না। এইবার যে নদীটা দিয়ে আসলাম এইটা হচ্ছে বিদ্যাধরী নদী। এটা একবার সাগর থেকে এসেছে। এই নদী দিয়ে সুন্দরবনের এই পাখিরালয় যাওয়া যাবে, তারপরে কেনিং এ যাওয়া যাবে, মানে ওদিকে কাকদ্বীপ নামখানা হয়ে ডানানা হয়ে কলকাতাও ঢোকা যাবে। এই বিদ্যাধরী। এইবার এপাশে যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে কালিন্দী নদী। এই নদীটার একপারে বাংলাদেশ একপারে ইন্ডিয়া হয়ে সুন্দরবনে ঢুকছে। আর ওই বাঁধ দিকে মানে টাকির দিকে যে নদীটা ঢুকছে ওইটা ইছামতি। ওই নদীটা আসছে একদম পুরো বনগা বর্ডার থেকে, সোজা বনগা বর্ডার থেকে ইন্ডিয়া হয়ে ঢুকে আসছে। এইবার এই 3টে নদীর মুখ এক জায়গায়, এইটাকে মোহনা বলে এই জায়গাটা। হ্যাঁ, আর বাংলাদেশের কেয়াপাতার জঙ্গলটা হচ্ছে ওপার, ওইটা পুরো বাংলাদেশ। এইটা পুরো জঙ্গলটা, হ্যাঁ ওইটা পুরো বাংলাদেশ। ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরীটা এখানে মিশছে। হ্যাঁ মিশছে, 3টে নদীর এই মোহনা। এটা মোহনা আর ওইটা বাংলাদেশ। ওদের ওপারে ওই দুটো বোটও আছে। তা ওদের ডিউটির বোট নেই, ডিউটির বোট আমাদের সব সময় এই ইন্ডিয়ায়। ওদের যা ডিউটি হয় সব ওই ডাঙায় বিডিআরটা। ওগুলো বুঝি বাংলাদেশের বোট। কোনগুলো? ওই যে ওইদিকে দেখা যাচ্ছে বোটটা আছে, ওই যে বোটটা দেখা যাচ্ছে, ওগুলো বাংলাদেশের। আইলার আগে পর্যন্ত এই দ্বীপটায় হাজার হাজার লোক আসতো স্পটে। এত মানে সুন্দর জায়গা ছিল। কোনটা? এই দ্বীপটা, এটাকে মাছরাঙা দ্বীপ বলে। তবে আইলার যে ঝড় হলো, ওই ঝড়ে দ্বীপটা পুরো বন্যা হয়ে যায়, একদম তলিয়ে যায়। তলিয়ে গিয়ে গেস্ট হাউস গুলো নদী গর্ভে নেমে যায়, রাস্তাঘাট পুকুর সব নদী গর্ভে নেমে যায়। সেখান থেকে আর গড়ে ওঠে। সেখান থেকে ওই ইট ভাটা হয়েছিল। ওই ইট ভাটা গুলো টুকটুক করে চলছে। মাছরাঙা দ্বীপ বলে না? হ্যাঁ, এটা মাছরাঙা দ্বীপ। 9 সালে যে আইলার ঝড়টা, আইলার ঝড়ে ক্ষয়ক্ষতিটা হয়েছিল সুন্দরবনে সবচেয়ে বেশি। এই অবধি ক্ষয়ক্ষতি হয়েছে, ওপারে কিছু হয়নি। ওপারের থেকে আমাদের বাড়ি তো ওপারে, আমাদের পারে ওপারে কিছু হয়নি। সুন্দরবনে এই অবধি আর ধুলিসাৎ হয়ে গেছে। তারপরে আমফান হলো, আমফানে অতটা ক্ষতি হয়, আইলা বেশি ক্ষতি হয়েছে। আইলা সুন্দরবনে শেষ হয়ে গেল। কেমন লাগলো আজকে এখন অবধি নৌকা বিহার? খুব ভালো লাগলো। মানে আমরা যদি জানতাম যে পুরো নৌকাটাই আমাদের হবে, আমরা অন্য কিছু প্ল্যান করতে পারতাম। ঠিক আছে, ফাঁকা সুন্দর আবহাওয়া ভালো। আমরা যখন ওই ইয়েতে গিয়েছিলাম, কি যেন বলে, সুন্দরবনে, তখন আমরা প্রচুর লোকজন ছিলাম একটা নৌকার মধ্যে। সেগুলো আর বড় নৌকা ছিল, সেটা এই নৌকা না, সেটা অন্য ধরনের। এত বড় নৌকা তো একা বা দুজন আমি কখনো আগে উঠিনি। আমরা সূর্য পেলাম, চাঁদও পেয়েছি। সূর্য অস্ত যাচ্ছে, চাঁদ উদয় হচ্ছে, চন্দ্রোদয়। এবার ফেরার পালা। গোটা নৌকোয় যেহেতু আমরা দুজনই ছিলাম, সেহেতু বেশ খানিকটা সময় আমরা মাঝি কাকুর সাথে গল্প করেও কাটালাম। অনেক কিছু জানতে পারলাম সেখানকার সম্পর্কে। আর এই যে সামনে ব্রিজটা, এখানে আমাদের ওই পার অব্দি নিয়ে গিয়ে আবার আমাদের ফেরার পালা। তো মোটামুটি ঘন্টাখানেকের একটা রাইড এখানে হয়, আর 4টে স্পট মতো দেখায়, সব মিলিয়ে 1000 টাকা। আমরা যখন ফিরছি তখন প্রায় সন্ধে নেমে এসেছে। নদীর হালকা ভিজে বাতাসে ঠান্ডাও লাগছিল বেশ ভালোই। এই মুহূর্তে এখানকার ওয়েদার খুব ভালো ছিল। ঘরে ফিরলাম যখন, তখন ঘড়িতে প্রায় 6:30। আমাদের ওনারা বলছিলেন আরো বেশ কয়েকটা জায়গা যেগুলো আশেপাশে রয়েছে, যেমন রাজবাড়ি বা কিছু মন্দির, সেগুলো দেখতে যাওয়ার কথা। কিন্তু ঠান্ডা আমার যেহেতু অলরেডি লেগেই ছিল এবং বেশ ভালো ঠান্ডাও ছিল, তো আমরা সেই জায়গাগুলো আর গেলাম না। বরং আমরা ঠিক করলাম এইখানে যে প্রপার্টির ভেতর জায়গাগুলো রয়েছে সেগুলোই একটু ঘুরে দেখব। রিসর্টের পেছন দিকটায় নতুন করে তৈরি হয়েছে এই ডিউপ্লেক্স কটেজগুলো। সেখান থেকে ইছামতি নদীটার কিন্তু শুধু ফ্রন্ট ভিউ পাওয়া যায়।
তবে এই কটেজগুলোর জন্য রয়েছে আলাদা সুইমিং পুলের ব্যবস্থা। প্রপার্টিটা বেশ বড়। হাঁটতে হাঁটতে এবার আমরা পা বাড়ালাম ক্যাফের দিকে। আমি ক্যাফেতে একটা ছোট্ট সারপ্রাইজের ব্যবস্থা করেছি অরিমেষের জন্য। চলুন সেটাই দেখা যাক। সারপ্রাইজ হাজির। একটা ছোট্ট হোয়াইট ফরেস্ট কেক আমরা দুজন অর্ডার করেছিলাম আজ রাতে কাটবো বলে, আর সেটাই হচ্ছে এটা। ডেজার্টগুলো কিন্তু এখানে সত্যি ভালো বানায়। কেকটা কেটে খাওয়া দাওয়া করে এবার আমরা গেলাম সুইমিং পুলের দিকে। এই সুইমিং পুলটা সবার জন্য। ভেবেছিলাম দিনের বেলা একবার সুইমিং পুলে নামবো, কিন্তু আমার যেহেতু বেশ ঠান্ডা লেগেছে তাই সন্ধেবেলাও সাহস হলো না সুইমিং পুলের ওই ঠান্ডা জলে পা ডুবিয়ে বসার। অগত্যা আমরা চলে এলাম ওপরে, খানিক খাওয়া দাওয়া করে ফিরে গেলাম ঘরে। সেভাবে সেদিন আর আমাদের ডিনার করা হয়নি। একটু করে মকটেল আর একটা ক্রিস্পি চিকেন নিয়ে সেদিনের মতো আমাদের ডিনার কমপ্লিট। ঘরে ফিরে আমরা অর্ডার দিয়েছিলাম একটা ক্যারামেল কাস্টার্ড। খুব সুন্দর একটা সন্ধে কাটিয়ে আমরা অপেক্ষা করছিলাম পরের দিনের সকালের। আর সকাল হতেই জানলার পর্দা সরিয়ে দেখি অপূর্ব দৃশ্য। সেদিন আকাশটা বেশ খানিক মেঘলা ছিল। সূর্য মামার দেখা তখনও মেলেনি। হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছিল। সব মিলিয়ে কি যে ভালো লাগছিল ভাষায় প্রকাশ করা যাবে না। ঘরে থাকা চায়ের সমস্ত সরঞ্জাম দিয়ে বানিয়ে নিলাম 2 কাপ গরম গরম চা, আর বারান্দায় বসে পায়ের ওপর পা তুলে বেশ খানিকক্ষণ ধরে উপভোগ করলাম সেই আমেজটা। যখন আমরা বাইরে চা খাচ্ছি ঘরে ফোন এলো, জানিয়ে দিল আমাদের ব্রেকফাস্টের টাইম। আমরাও ঝটপট করে তৈরি হয়ে নিলাম আর একটুখানি ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। চলুন ব্রেকফাস্টে যাওয়ার আগে আর একবার দেখিয়ে দিই সকালের এই মনোরম দৃশ্যটা। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে রাখা ছিল ব্রেকফাস্ট কাউন্টারে। কি নেই তাতে, বিভিন্ন ধরনের ফল মূল, কেক, মাফিন, পেস্ট্রি, ডোনাট থেকে শুরু করে পাউরুটি। এছাড়া ছিল 2 রকম ড্রিঙ্কস, একটা ডিটক্স ওয়াটার আর তার সাথে ছিল ক্যান্ড অরেঞ্জ জুস। এছাড়াও ছিল উত্তাপাম, সাম্বার ডাল, 2 রকম চাটনি, ছিল ব্রেড পুডিং, তার সঙ্গে ছিল মশালা অমলেট। তাছাড়া ছিল পোহা, ডিম সেদ্ধ, লুচি, তরকারি, সমস্ত কিছুই। অর্থাৎ যা আপনি খেতে চান সমস্তটাই সেখানে পাবেন। যা যা আমরা খাবো সে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে প্লেটে নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। সবকিছু আমরা ঘরে গুছিয়ে এসেছিলাম, তাই ব্রেকফাস্ট সেরে আর একবার একটু টুক করে ঘুরে নিলাম চারপাশটা। ব্যাস, এবার ঘরে যাওয়ার পালা। আর ব্যাগ নিয়ে এখান থেকে চেক আউট করবো আমরা। হ্যাঁ, এখানকার চেক আউট টাইম কিন্তু সামনের যেই অংশটা এটা বিএসএফ ক্যাম্প, তাই জায়গাটা সেফও বটে। ফেরার সময় শেষবারের মতো মন প্রাণ ভরে দেখে নিলাম ইছামতি নদী। আর এবার আমাদের ঘরে ফেরার পালা। বিয়ের 5 বছরের জন্মদিনের সেলিব্রেশনের শুরুটা বেশ ভালোই হলো। ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।